0171348445 এই নম্বরে এবং ফোন করে জানতে পারেন বজ্রপাতের ঝুঁকি ও নিরাপত্তা আত্মরক্ষায় আমাদের করণীয় বিষয়ে। যারা ফেসবুকে যোগ দিতে চান তারা লগ ইন করুন www.facebook.com/রেডিও সারাবেলা। আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়। গাইবান্ধার আলোকে বজ্রপাত প্রবণ এলাকা বলা যায় কিনা, বজ্রপাত কেন হয় এবং এর ফলে কী ধরনের ক্ষতি হয়ে থাকে, বজ্রপাতের সময় যদি কেউ গাড়িতে থাকে তাহলে কি করতে হবে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এমন সময় কংক্রিটের ছাউনির নিচে কেন আশ্রয় নেওয়া দরকার, কৃষকরা মাঠে কাজ করার সময় যদি বজ্রপাতের সম্ভাবনা দেখা দেয় তখন করণীয় কি, বজ্রপাতের সময় যদি কেউ নদীতে অবস্থান করেন তাদেরকে কী ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার এবং কেন বজ্রপাতের সময় বড় বড় গাছের নিচে অবস্থান নেওয়া যাবে না, তারপরে বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ির যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো বন্ধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনার পুরো অংশ জুড়েই থাকবেন শ্রোতা বন্ধুরা আপনারাই। আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী বজ্রপাতে আত্মরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি আপনাদের করা অসংখ্য প্রশ্নের মধ্য থেকে নির্বাচন করা হবে একটি সেরা প্রশ্ন, আর তিনি পাবেন আকর্ষণীয় পুরস্কার। শ্রোতা বন্ধুরা আমরা এবার যাচ্ছি আলোচনায়। প্রিয় অতিথি মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা শুরুতে একটু জানতে চাই যে গাইবান্ধাকে বজ্রপাত প্রবণ এলাকা আমরা বলতে পারি কিনা, এখানে তো বজ্রপাত হয়েই থাকে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমলদা। আমি প্রথমেই আমাদের শ্রোতা বন্ধুদের পবিত্র মাহে রমজান, আমাদের স্বাধীনতা মাস এবং সকলের প্রিয় বসন্তকালের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন যে বসন্তের রূপে আমাদের প্রকৃতি নানাভাবে সজ্জিত হচ্ছে। তো এরই পাশে আমাদের সামনে আমাদের গ্রীষ্মকাল আসছে এবং গ্রীষ্মকালের পূর্বেই কিন্তু বিভিন্ন রকম জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগগুলো চলে আসে। এর মধ্যে অন্যতম একটি আপদ হিসাবে বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের অন্যতম একটা অংশ যেটা বজ্রপাত, যেটা আমাদের হয়তো প্রতিবারই ফেস করতে হয়। আর গাইবান্ধার প্রেক্ষাপট যদি বলেন, হ্যাঁ, গাইবান্ধা জেলা, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই তিনটা জেলাকে সাধারণত বজ্রপাত প্রবণ এলাকা হিসাবে বলা যেতে পারে উত্তরবঙ্গের মধ্যে। তো এর অন্যতম কিছু কারণ আছে। প্রধান কারণ যেটা হলো যে এখানে আমাদের উন্মুক্ত জায়গার পরিমাণটা অনেক বেশি, তার পাশাপাশি আমাদের নদী নালা বেষ্টিত এলাকা হওয়ার কারণে আমাদের এখানে আর্দ্রতাটা একটু পরিমাণে বেশি এবং এই উন্মুক্ত জলাশয়ে আর্দ্রতা এবং সেই সাথে আমাদের এখানকার বালিয়ারি অংশটা, যেটা বলবো যে সারফেস এরিয়া বালির অনেক বেশি হওয়ার কারণে তাপমাত্রার পরিবর্তনটা অনেক বেশি, মানে দিনের বেলায় হঠাৎ করেই অনেক গরম এবং রাতে হঠাৎ করেই শীতল। তো অন্যতম কয়েকটা কারণ আছে, এই জন্যই কিন্তু গাইবান্ধা বিশেষত এই বজ্রপাত প্রবণ এলাকা আর কি, যেগুলো বজ্রপাত ঘটার জন্য অন্যতম একটি মাধ্যম হিসাবে সাধারণত আমরা বিবেচনা করে থাকি। আচ্ছা, তো আপনার বজ্রপাত কেন হয় সেটা তো তাহলে এর মাধ্যমেই আমরা বুঝতে পারি। আপনি যেটা বললেন কেন হয়, কিছু আবার সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আপনি যদি আমাকে বলেন যে বজ্রপাত কেন হয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হলো এইভাবে, আমি যদি সহজ ভাষায় বোঝাই কমলদা, সেটা হলো যে আমাদের বজ্রপাত আসে মেঘ থেকে। উপরে যে মেঘগুলো মানে আমাদেরকে বৃষ্টি দেয় বা আমাদেরকে ছায়া দেয় অনেক সময়, বা প্রকৃতিকে সুন্দরভাবে সাজায়, এই মেঘগুলো পজিটিভ এবং নেগেটিভ কিছু আয়ন নিয়ে বেড়ায় আর কি। তো আমরা যদি ইলেকট্রিক লাইন চিন্তা করি, ইলেকট্রিক লাইনে কিন্তু সাধারণত একটা পজিটিভ অংশ থাকে, একটা নেগেটিভ অংশ থাকে। তো এটা যদি প্রপারলি সার্কিট মেনটেন করা হয় তখন কিন্তু আমাদের জন্য ভালো, সুন্দর আলো দিচ্ছে, ফ্যান দিচ্ছে, বিদ্যুৎ দিচ্ছে, আমরা উপকারী করতে পারছি। কিন্তু যদি কোনো কারণে পজিটিভ এবং নেগেটিভ ওয়্যারটা একসাথে লাগায় দেয় তখন কিন্তু একটু স্পার্ক করে। ঠিক একই ঘটনা কিন্তু মেঘও হয়, স্পার্কটা অনেক বেশি হয়ে যায়। মেঘের যেহেতু এখানে পজিটিভ আয়নটা অনেক হিউজ পরিমাণে থাকে, একটা মেঘে আরেকটি মেঘ দেখা গেলো নেগেটিভ আয়ন, তো দুইটাই যখন সংঘর্ষে লেগে যাচ্ছে, এই পজিটিভ নেগেটিভ আয়নের সংঘর্ষের ফলে বড় ধরনের একটা ম্যাসিভ স্পার্ক হচ্ছে। এই ম্যাসিভ স্পার্ক থেকেই কিন্তু আমাদের এই বজ্রপাতের সূচনাটা হয় মূলত। আমরা যদি একটা ফোন নেই, একজন ফোন করেছেন। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটা বলে একটু। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, জি আমরা শুনছি, আপনার নামটি বলে আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, আমরা শুনতে পাচ্ছি ভাইয়া, আপনি প্রশ্নটা করুন। দুঃখিত, যাই হোক উনি হয়তো শুনতে পাচ্ছেন না নেটওয়ার্কের সমস্যার কারণে। তো যাই হোক আমরা যেখানে আলোচনা ছিলাম মেঘের মধ্যে ঘর্ষণের, হ্যাঁ, মেইনলি হলো মেঘের পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন যুক্ত যেই মেঘগুলো আছে সেগুলো যখন পারস্পরিক ঘর্ষণ লেগে যায় বা সংঘর্ষে আসে তখনই কিন্তু আমাদের মেইনলি বজ্রপাতটা উৎপন্ন হয়। আর এখন আমরা খুব ফ্রিকোয়েন্ট দেখতেছি এবং ম্যাসিভ দেখতেছি, এর পুরোটাই হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের মধ্যে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি, এর অন্যতম একটি হলো এই বজ্রপাতের মধ্যে আক্রান্ত। আপনারা জানেন হয়তো যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমরা আরেকটি ফোন নিয়ে আসি আরেকটা। হ্যালো, কে বলছেন? হ্যালো, কলেজপাড়া থেকে হাসান বলছেন। জি, আপনার প্রশ্নটি করুন। পরে দেখা যাবে যে বৈশাখ মাস আসবে এবং বৈশাখ মাসে বজ্রপাতের এরকম ঘটনাগুলো বেশি ঘটে। জি জি। তো সেই জায়গা থেকে ওই সময় যখন কৃষকরা মাঠে কাজ করে, সেখানে আপনার মানে আমরা জানি যে যদি বাসায় থাকে তাহলে জানালা বন্ধ করে রাখবে কিংবা নিরাপত্তা থাকবে, কিন্তু একজন কৃষক যখন মাঠে কাজ করে তখন তো আসে। হ্যালো, যে আমরা আপনার প্রশ্নটি বুঝতে পারছি। হ্যাঁ, মনে হয় বুঝতে পারছি। কৃষক মাঠে কাজ করার সময় যদি বজ্রপাত ঘটে তখন আসলে আমরা সাধারণত বলে থাকি যে উন্মুক্ত জায়গা এবং জলাশয় বা নদীর ধার এই সকল অঞ্চলগুলোতে এবং উঁচু স্থান, বিশেষ করে পাহাড় বা উঁচু জায়গা যেগুলো, সেগুলোতে বজ্রপাত ঘটার সম্ভাবনা বেশি। ঘটে এক জায়গায় মানে সেখানে পতিত হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এই ক্ষেত্রে কৃষকরা যখন মাঠে থাকে, আমি এটা একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি, সেটা হলো মাঠটা একদম উন্মুক্ত জায়গা। তো কৃষক যখন দাঁড়িয়ে যাচ্ছে বা কোনো একটা বস্তু পাচ্ছে, বজ্রপাতের নিয়মটাই হলো যে ওখানকার মধ্যে সবচেয়ে উঁচু জায়গা যেটা, সেখানেই সেটা পতিত হবে। তো দেখা গেছে যে মাঠের মধ্যে পুরো জায়গাটা ফ্ল্যাট এবং শুধু একজন কৃষক হয়তো বা সেখানে আছে, তিনি সেখানে উঁচু হয়ে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার উপরই পতিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো এই ক্ষেত্রে একটি সায়েন্টিফিক রুল আছে, সেটা যদি অনুসরণ করতে পারি আমরা, তাহলে অনেকাংশই আমরা সাধারণত বজ্রপাত যখন হবে বা এরকম সম্ভাবনা তৈরি হবে, এটা 30-30 রুল বলে আর কি, 30-30 রুল। এই রুলটা একটু যদি ব্যাখ্যা দেই, ব্যাখ্যাটা এরকম যে আপনার বজ্রপাতটা যখন হচ্ছে, আপনি যখন লাইটেনিংটা পেলেন, মানে আলোটা দৃশ্যমান হলো, তার 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি বজ্রপাতের আওয়াজটা শুনতে পান, আমরা সকলেই জানি যে প্রথমে আলোটা আমরা পাই, মানে আলোর গতি বেশি, তারপরে শব্দের গতি কম হওয়ার কারণে শব্দটা তারপরে শুনতে পাই। তো এটা যদি 30 সেকেন্ডের মধ্যে হয়, যে আলোটা দেখতে পেয়েছি তার 30 সেকেন্ডের মধ্যেই আমরা আওয়াজটা শুনতে পেলাম, তাহলে এটা কিন্তু একটা অ্যালার্মিং যে হ্যাঁ, এটাতে এই বজ্রপাতটা যে কোনো জায়গায় পতিত হতে পারে এবং এটার মাত্রাটা, ইন্টেন্সিটিটা বেশি, এটা ভয়াবহ রূপ নিতে পারে। এবং আরেকটি 30 আছে যে এক্ষেত্রে আমার সবচেয়ে করণীয় যেটা, সেটা ইনস্ট্যান্ট আমাকে এই খোলা মাঠ বা বিপজ্জনক যে স্থানগুলো, নদীর ধার বা নদীর মাঝখানেও থাকতে পারি, সেখান থেকে আমাকে যতদূর সম্ভব নিজেকে সেভ করে অন্য একটা নিরাপদ জায়গায় অবস্থান করা। এখন এক্ষেত্রেও কিছু অনেকগুলো সতর্কতার বিষয় আছে। সেটা যত দ্রুত সম্ভব আমরা নিরাপদ জায়গায় যাব এবং আমরা নিরাপদ জায়গায় ততক্ষণ পর্যন্ত থাকব যতক্ষণ আমরা এই বজ্রপাতের সর্বশেষ ধ্বনিটা আমরা মনে করছি যে হ্যাঁ, বজ্রপাত এখন শেষ, এটা শোনার 30 মিনিট পরে আবার আমরা মাঠে ঘাটে বের হতে পারি। মানে এটাই সাধারণত 30-30 রুল বলে। আচ্ছা আচ্ছা, যে আমরা 30 সেকেন্ডের মধ্যে যদি লাইটেনিং এর 30 সেকেন্ডের মধ্যে যদি আমরা শব্দটা পাই, তাহলে আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিব, এখান থেকে আমাকে নিরাপদ জায়গায় যেতে হবে এবং ততক্ষণ পর্যন্ত অবস্থান করব যতক্ষণ পর্যন্ত সর্বশেষ আওয়াজটা না হয়, এবং সর্বশেষ আওয়াজটা হওয়ার 30 মিনিট আমরা পর্যন্ত অপেক্ষা করব। এক্ষেত্রে আমরা ওয়েদার দেখলেই বুঝতে পারবো। আর এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, এখানে অনেকগুলো প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমি নিরাপদ জায়গায় যাব কিভাবে? আমি তো মাঠে ঘাটে আছি, ভাই বললো যে মাঠে, এখানে নিরাপদ জায়গাটা পাবো কোথায়? আমি মনে করি যে সবচেয়ে প্রধান নিরাপদ জায়গাটা হলো যে আমাদের মাঠে যখন একটা কৃষক কাজ করে, আমরা কিন্তু সে নানাভাবে, আমরা বিদ্যুৎ পরিবাহী মাধ্যম বলতে পারি, পানি অন্যতম একটা মাধ্যম। এই পানিটা থেকে আমাদেরকে ফোন করেছেন।
হ্যালো, হ্যালো স্যার, আমি দক্ষিণ কোলিয়া শ্রোতা ক্লাব থেকে বলছি, তাহিয়া। সাদিয়া শ্রোতা ক্লাব থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। জায়গাগুলো কি? আমরা বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন। বজ্রপাতের সময় গ্রামের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো কি কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদিয়ার সঙ্গে থাকবেন, আপনার প্রশ্নের উত্তরটি আমরা। ধন্যবাদ ওনাকে, আমাদের সাদিয়া আপুকে। আমরা এইদিকেই বলতে যাচ্ছিলাম যে আমরা নিরাপদ জায়গা কোনগুলো আগে জেনে নেই। আমরা ঝুঁকিপূর্ণ জায়গা যদি বলি, আমি একটু আগে বললাম যে উন্মুক্ত স্থান, বিশেষ করে খোলা স্থান। খোলা স্থানে যদি আমি থাকি তখন আমি ঝুঁকিপূর্ণ। শুধু খোলা স্থান থাকলে কোনো কিছু না, খোলা স্থানে যখন আমি থাকবো দেখা যায় খোলা স্থানের মধ্যে সর্বোচ্চ উঁচু জায়গাটা আমি। তো বজ্রপাতের নিয়মটা হলো সবচেয়ে উঁচু পয়েন্ট যেটাতে পাবে সে সেখানেই পতিত হওয়ার সম্ভাবনাটা বেশি। তো খোলা স্থানে থাকলে দেখা গেছে উঁচু জায়গাটা আমি, আমার উপরই পতিত হওয়ার সম্ভাবনা থাকে। এই গ্রামীণ পরিবেশে আমি যেটা বলতেছিলাম, আগের প্রশ্ন এবং দুইটা প্রশ্ন প্রায় একই জায়গায় এখানে উপসংহার টানা যাবে। সেটা হলো যে যখন আমি দেখলাম যে উন্মুক্ত স্থানে এবং আমি 30-30 রুলের মধ্যে দেখলাম যে আমার লাইটেনিং এর 30 সেকেন্ডের মধ্যেই আমার আওয়াজটা শুনতে পাচ্ছি, আমি ইনস্ট্যান্ট সেখান থেকে চলে যাব। বিশেষ করে আমরা যারা মাঠে কাজ করি তারা কিন্তু নানাভাবে সিক্ত থাকি ওয়াটার, পানির মাধ্যমে। তো আমি চেষ্টা করব এই পানিটা থেকে উঠে যাওয়া, কারণ পানিতে পড়লে, পানির দূরে পড়লেও কিন্তু আমাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সেখান থেকে চলে যাব একটা শুকান মাধ্যম, যেখানে অবশ্যই সেটা চেষ্টা করব কোনো বড় গাছের নিচে নয় বা কোনো গাছের নিচেই নয়, কারণ দেখা যাচ্ছে যে ওই এলাকার মধ্যে ওই গাছটা বড়, বজ্রপাত যায় ওই গাছের মধ্যে পড়লো, যেটাকে আমি সেভ করার জন্য মাধ্যম হিসাবে বিবেচনা করলাম, দেখা গেলো এটাই আমার বিপদের কারণ হয়ে দাঁড়ালো। তো আমি অবশ্যই সেখানে যাব না, আমি চেষ্টা করব একদম এমন একটি জায়গায় যেখানে হয়তো বা গাছপালা কম, বা গাছপালা থাকলেও গাছপালা থেকে একটু দূরে, সেখানে একটি শুকনো জায়গায়, উন্মুক্ত জায়গায়, এবং আমি জড়সড় হয়ে বসে পড়ব। সেখানে সবচেয়ে উপযুক্ত উপায়টা হলো যে আমি জড়সড় হয়ে আমরা বসে পড়ব। বসে পড়ে পারলে আমার গ্রাউন্ডের সাথে, মানে মাটির সাথে কানেকশনটা যত কম রাখা যায়। যদি আমি একদম শুধু আমার দুটি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে বসে থাকতে পারি, এটা আমার জন্য খুবই একদম ছোট হয়, বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে। আর যদি আমরা আশেপাশে যদি কোনো অপরিবাহী কোনো স্ট্রাকচার পেয়ে থাকি, বিশেষ করে আমরা বলতে পারি কনক্রিটের বাসা বা কনক্রিটের দেওয়া, তার নিচে গেলে কিন্তু অনেকটাই অনিরাপদ, কারণ এটা অপরিবাহী এবং অপরিবাহী অনেক মাধ্যম। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, অপরিবাহী মাধ্যম যদি খড়খুঁটার ঘর হয়, এটাও কিন্তু অপরিবাহী বলতে পারে। তো এই খড়খুঁটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিন্তু এটাতে বিদ্যুৎ পড়ার সম্ভাবনা থাকলে আগুন জ্বলে যেতে পারে, এবং এটা তো সম্ভাবনা একটা বেশি, বিশেষ করে টিনের ঘর, খড়খুঁটা ঘর। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সেখানে না গিয়ে, এখন যদি না পাওয়া যায়, আমি তো বললাম যে একদম একটু শুকনো জায়গায় যাব, এবং আমার চেষ্টা করব যে আমার শরীরটাকে যত পরিমাণ আঁটো যায়, কিন্তু গ্রাউন্ডে আবার শুয়ে যাওয়া যাবে না। শুয়ে তো আবার পুরো শুয়ে গেলে আমার পুরো শরীরটা গ্রাউন্ডিং এর হয়ে গেল বেশি। আমরা জানি যে বিদ্যুৎ পতিত হয় কিন্তু গ্রাউন্ডিং, যে আমাদের প্রকৃতি হলো অন্যতম একটি নিউট্রাল মাধ্যম। তো ওখানে যখন বিদ্যুৎটা তৈরি হচ্ছে, ও নিউট্রাল মাধ্যম খোঁজার চেষ্টা করে। তো ভূমি হলো সবচেয়ে বড় একটা নিউট্রাল মাধ্যম, পৃথিবীটাই পুরোটাই একটা, পৃথিবীর বিভব 0 আমরা জানি। তো পুরোটাই একটা নিউট্রাল মাধ্যম, ও নিউট্রালাইজ করে দেয়। তো দেখা যাচ্ছে গ্রাউন্ডিং এর সঙ্গে আমার সংযোগটা বেড়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আমি আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা। যদি আক্রান্ত হই বজ্রপাতের ইয়েতে, ক্ষতি কি রকম হতে পারে? এখন এটা নির্ভর করবে যে আমি কি পরিমাণ আক্রান্ত হলাম, কারণ আমার ইন্টেন্সিটি দেখা গেছে যে বজ্রপাত যদি সরাসরি আমার উপরে পড়ে, তাহলে আল্লাহ না করুক বাঁচার সম্ভাবনা খুব কম। আর যদি দেখা গেছে একটু দূরে পড়ছে, আমি তার পাশে মানে ওটার ইন্টেন্সিটি বা ওটার প্রবাহ দ্বারা আক্রান্ত হয়েছে, তখন দেখা গেছে ইনস্ট্যান্ট হয়তো অনেকটা ক্ষতি কম হতে পারে। আর হায়াত মত আল্লাহর হাতে। তার যখন কেউ আক্রান্ত হবে, আমরা চেষ্টা করব যে তাকে ইনস্ট্যান্ট প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া, বিশেষ করে সিপিআর এর প্রয়োজন হতে পারে। আমরা সকলে জানি তাকে সিপিআর দেওয়াটা হলে সবচেয়ে অন্যতম একটা কাজ হতে পারে। আমরা একটা ফোন নিয়ে আসি, ফোন করেছেন। হ্যালো, আদাব। আদাব, কে বলছেন? নামটি বলেই প্রশ্নটি করুন। আমি বাউল নজরুল বলছিলাম, বাদিয়াখালী স্টেশন থেকে। বাউল নজরুল, বাদিয়াখালী থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, আমি যে ইলেকট্রিক জিনিসগুলো ব্যবহার করতেছি, টেলিভিশন এবং মোবাইল ফোন, হ্যাঁ, এগুলো কি যখন দেওয়ার তাক করে তখন কি কোনো ক্ষতি করতে পারে? আর ওই সময় তো কারেন্ট থাকে না, যেগুলো ব্যাটারি দিয়ে চালানো হয়, ওগুলো কি ক্ষতি হতে পারে ওই সময় চলালে? আপনি সঙ্গে থাকুন নজরুল ভাই, আমরা আপনার প্রশ্নের উত্তরটি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বাউল নজরুল ভাই, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি।
আপনার প্রশ্নটা হলো যে আমাদের ইলেকট্রনিক ডিভাইস যেগুলো বিদ্যুৎ মাধ্যম দিয়ে চলে, সাধারণত এটা রিকমেন্ড থাকে যে আপনার বিদ্যুৎ যখন এয়ার স্টেনিংটা হয় আর কি, বজ্রপাত যখন হওয়ার সম্ভাবনা তৈরি হয় বা হচ্ছে, তা সেই সময় বা তার পূর্বেই আমার যখন সম্ভাবনা বুঝতে পারবো আমার ইলেকট্রনিক ডিভাইসগুলো ডিসকানেক্ট করে দেওয়া, এটা হলো সবচেয়ে ভালো একটি উপায়। এই উপায়ের মাধ্যমে কি হবে যে আমার ইলেকট্রনিক ডিভাইসটাও রক্ষা পাবে, প্লাস হলো যে আমার বিদ্যুতিক ওয়্যারগুলোও রক্ষা পাবে। যদি কোনো কারণে আমার বাসার উপরেও পড়ে, তাহলে আমার বাসার ভিতর পর্যন্ত আসতে পারতেছে না, বিশেষ করে আমার মেন সুইচ যদি অফ করে রাখতে পারি বা ইলেকট্রনিক ডিভাইসগুলো ডিসকানেক্ট করে রাখতে পারি, বিশেষ করে টিভি, ফ্রিজ, এসি, এগুলো যদি আমরা ডিসকানেক্ট করে রাখতে পারি, তাহলে প্রাথমিকভাবে ওই ডিভাইসটাও রক্ষা হবে, বাসার ভিতর ইয়েতে আমরা সেফ থাকবো। হ্যাঁ, উনি আরো একটা কথা বলেছেন যে ব্যাটারি চালিত ওই সময় বিদ্যুৎ না থাকে তাহলে তো সংযোগ থাকলো না, কিন্তু অন্যান্য যেমন ব্যাটারি, সোলারের যেগুলো আমার মনে হয় সোলারের যে ব্যাটারির সাথে কানেকশন সেটা একটু ডিসকানেক্ট করে রাখা উচিত, ডিসকানেক্ট করে রাখা উচিত। এটাই। তো যাই হোক, আমরা শ্রোতা আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন আজকের এই বিষয়ে, আর ফোন করবেন যে নম্বরে 01713484465। একজন ফোনে আছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো, কে বলছেন? আমি দক্ষিণ ফলিয়া শ্রোতা ক্লাব থেকে বলছি। ফলিয়া শ্রোতা ক্লাব থেকে বলছেন, নামটি বলবেন একটু? আফরিন। আফরিন। আফরিন, জি, প্রশ্নটি করুন। আমরা যখন বাড়ির বাহিরে থাকি, হ্যাঁ, তখন যদি বজ্রপাত হয় তাহলে আমরা কি করব? গাড়ির মধ্যে কিংবা রাস্তাঘাটে যদি থাকি তখন কি করব? গাড়ির মধ্যে বা রাস্তাঘাটে। জি, আপনি সঙ্গে থাকুন আমাদের। আচ্ছা, ধন্যবাদ আপু, আমি আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। এই প্রথমে আমি উন্মুক্ত স্থানের কথাটা বললাম, যে উন্মুক্ত স্থান থেকে আমরা যতদূর সম্ভব সেখান থেকে চলে গিয়ে একটা নিরাপদ আশ্রয় আমি বললাম যে অপরিবাহী মাধ্যম যেগুলো হয়তো বা কনক্রিটের বাসা বাড়ি বা কি বলে এরকম জাতীয় যেগুলো মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় না, তো সেগুলোর মধ্যে আমরা ইনস্ট্যান্ট যাওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি এখন যদি আমি গাড়িতে ভ্রমণ করি, এটা একটা বড় প্রশ্ন, যে আমি যদি গাড়িতে ভ্রমণ করি সেক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত মানে সমাধান হলো যে গাড়িটিকে একটু নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া এবং সেখানে ছাউনির মধ্যে থাকা। সেরকম যদি কোনো কিছু না পাওয়া যায় বা রাস্তায় থাকি, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় গাড়িটা এমন একটি জায়গায় পার্কিং করা যে জায়গায় বজ্রপাতের সম্ভাবনা কম, মানে উঁচু গাছ বা উঁচু বিল্ডিং বা সেরকম কোনো কিছু নেই, বা সেখানে থাকলেও আমি কিন্তু গাড়ির ভিতরে আঁটোসাঁটো হয়ে থাকবো। আমরা চেষ্টা করতে হবে যে গাড়ির জানলা থেকে একটু আঁটোসাঁটো হয় আমরা থাকা, প্লাস হলো যে গাড়ির মেটালিক অংশ যেগুলো আছে সেগুলা টাচ না করা, কারণ যদি বাই চান্স ওই গাড়ির উপরেই পড়ে থাকে মানে বজ্রপাত হয়, যাতে আমরা আক্রান্ত না হই আর কি, কারণ গাড়িটা একটা ফ্যারাডে ক্যাসিং এর মতো কাজ করে, এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে গাড়িতে। আমরা আরেকটি ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ভাইয়া। জি, নামটি বলুন একটু আপনার, পরিচয় দিয়ে। ভাইয়া আমি প্রিয়া। প্রিয়া, কোথা থেকে বলছেন? ভাইয়া আমি উত্তর ফলিয়া থেকে বলছি। উত্তর ফলিয়া থেকে প্রিয়া, জি বলুন, আপনার কি জানার আছে? ভাইয়া আমার প্রশ্নটা হলো মানে ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে হচ্ছে বজ্রপাতটা হয়, মানে বৈজ্ঞানিক ভাবে সঠিক মাপটা আমি চাই। ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে? আচ্ছা, ধন্যবাদ আপু। এটা সাধারণত আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রথম যে লেয়ারটা আছে ট্রপোস্ফিয়ার আমরা বলে থাকি, ট্রপোস্ফিয়ারের মধ্যেই আমাদের বজ্রপাতটা সাধারণত হয়ে থাকে। আমরা বললাম যে আমাদের মেঘগুলো এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই আমাদের মেঘগুলো থাকে, বিশেষ করে আমাদের বায়ুমণ্ডলটাও এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই আছে। তো এই স্তরটার মধ্যেই কিন্তু আমাদের বজ্রপাতটা সাধারণত হয়ে থাকে। আমরা এই লেয়ারটা সাধারণত বলা হয় থাকে 8 থেকে 20 কিলোমিটার আমাদের উপরে আর কি, তো এত দূর যায় না আমাদের এই ট্রপোস্ফিয়ার পুরো লেয়ারটা, এত বড় ভিন্নতা আসে। তো এর মধ্যে আমরা সাধারণত মেঘ যে লেয়ারটাতে থাকে, আমাদের মেঘের অনেকগুলো স্তর আছে, সাধারণত মেঘের প্রথম স্তরটাতেই বজ্রপাতের সম্ভাবনাটা বেশি হয় থাকে বা বজ্রপাতটা ঘটে থাকে বেশি। এখানে মেঘটা একটু ভারী থাকে এবং চার্জ বেশি থাকে। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি শ্রোতা আপনারা আপনার প্রশ্নটি আপনি উত্তর পেয়েছেন। আমরা যদি এবারে একটু বলি, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কংক্রিটের ছাউনির নিচে যাওয়ার কথা বলা হচ্ছে, গাছ বা অন্যান্য কিছুর দিকে যাওয়ার কথা মানে নিষেধ করা হচ্ছে। তো কংক্রিটের নিচের দিকে গেলে আমরা কি ধরনের উপকার পাবো বা আমাদের কি ধরনের সুবিধা হবে? আচ্ছা আচ্ছা, তার আগে একটা যদি ফোন নিয়ে আসি, একটা ফোন আছে আমাদের সাথে। হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকবার বলবেন। আমি জান্নাতি বলছি। জান্নাতি, কোথা থেকে বলছেন? আমি হচ্ছে লোহাচড়া ব্রিজ থেকে বলছি। লোহাচড়া ব্রিজ থেকে জান্নাতি, জি বলুন। জি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে
এটা আমার জীবনের সাথে আর কি ঘটে গেছে যে আমি একটা সময় বাহিরে ছিলাম, তো ওই সময় খুব বৃষ্টি হচ্ছিল। তো একটা দোকানের বারান্দায় আমি অবস্থান করি, সেই সময় আমার ফোনে ইন্টারনেট চলতেছিল। তো ওই মুহূর্তে আমার সাথে আমার বন্ধুরাও ছিল, তো আমার ফোনে ইন্টারনেট আমি চালাচ্ছিলাম। তো ওই মুহূর্তে খুব জোরে বাজ পড়ে, যেটা বজ্রপাত বলে আমরা জানি আর কি। তো এই বজ্রপাতের সাথে ফোনের ইন্টারনেট কানেকশনের কিছু একটা আছে। তো আসলে কি এটা সত্যি, বা এই বজ্রপাতের সময় কোনো ইন্টারনেট ব্যবহার করা যাবে কিনা? ধন্যবাদ আপু, আমরা সঙ্গে থাকবেন। বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, যে বজ্রপাতের সাথে ইন্টারনেটের কানেকশন আছে কিনা। এরকম আমার মানে জানা মতো এরকম কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। তবে যেহেতু আমাদের সবগুলো একটি নেটওয়ার্কিং এর মাধ্যমে চলে, এবং এই নেটওয়ার্ক এবং চার্জ দুইটা আয়নায়িত হতে পারে, এবং এরকম কোনো বৈজ্ঞানিক পরীক্ষা হয়েছে কিনা আমার জানা নেই। হতে পারে, গুগল করলে হয়তো পাওয়া যেতে পারে। তো আপু আমি দুঃখিত যে এই মুহূর্তে আমি সঠিকটা দিতে পারতেছি না এই প্রশ্নের উত্তরটা, কারণ এই মুহূর্তে আমার মানে যতদূর পড়ালেখা করছি ততদূর এই প্রশ্নের সম্মুখীন হয়নি আর কি, যে এই আয়ন। তবে সম্ভাবনা থাকতে পারে, আমাদের সেফ থাকাই ভালো। তবে আপনি আরেকটি বলেছেন যে আমরা যখন বজ্রপাত বা বৃষ্টিপাত হয় আর কি, এই সময় বজ্রপাত হলে আমরা অবস্থান করব, কোথায় অবস্থান করব, আমি অবশ্যই বলবো যে আপু সেই সময় আপনারা খোলা স্থান থেকে কোনো দোকান বা কোনো জায়গায় যাচ্ছেন, চেষ্টা করবেন যে দোকানের বারান্দা বা এই জায়গাগুলোতে কম থাকার, কারণ ভিতরে থাকারটা একটু চেষ্টা করবেন যদি পারতপক্ষে সম্ভব হয় আর কি। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে কংক্রিটের নিচে গেলে আমরা কি রকম নিরাপত্তায় থাকবো, এবং এটাই বলা হচ্ছে কংক্রিটের স্থাপনাটা আমরা চিন্তা করি যে এটা বিদ্যুৎ অপরিবাহী। আচ্ছা, তো বিদ্যুৎ যেহেতু অপরিবাহী, এখানে বজ্রপাত পুরোটাই বিদ্যুৎ আয়নের মাধ্যমে হয়ে থাকে। তো বিদ্যুৎ যদি প্রবাহিত হতে না পারে তাহলে কিন্তু আমার গায়ে পর্যন্ত আসবে না, ও আমাকে অনেকটা সেফ দেবে। আর আরেকটা বিষয় থাকে, ও যদি ভেজাও থাকে, অনেক সময় স্ট্রাকচার ভেজা থাকলেও কনক্রিট আমরা মনে করি আরসিসি কনক্রিট, এখানে এই স্টিল আছে, তো স্টিল দিয়ে কিন্তু আবার ওই স্টিলের স্ট্রাকচার কিন্তু একদম গ্রাউন্ড পর্যন্ত চলে আসে, ফাউন্ডেশন পর্যন্ত। তো গ্রাউন্ডিং করে দেয়, মানে যেই পরিমাণ বিদ্যুৎটা আসে দেখা গেছে যে ও ডিসচার্জ করে আমাদের গ্রাউন্ডে দিয়ে দিচ্ছে, এবং গ্রাউন্ডে চলে গেলে কিন্তু নিরাপদ আমরা। আচ্ছা, এই জন্য এটাকে সবচেয়ে বেশি নিরাপদ একটা মাধ্যম বলা হয়ে থাকে আর কি। জি, তাহলে আমরা বলতে পারি যে আসলে বজ্রপাত যদি আমরা দেখি, যেমনটা আপনি বলছিলেন যে প্রথমে তো আলোর ঝলকানি আসবে, 30 সেকেন্ড পর শব্দ আসবে, 30 রুল, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড আমরা তাহলে ওইটা যদি দেখি তাহলে আমাদের ওখান থেকে সরে যাওয়া দরকার, এবং কংক্রিট বলতে নিরাপদ স্থানে আমরা চেষ্টা করি, নিরাপদ স্থানে যত দ্রুত সম্ভব আমাদের চলে যাওয়ার। এবং আরো একটু বললেন যে মানে সর্বশেষ যেটি বজ্রপাত ঘটবে তারও 30 মিনিট পরে আমাদেরকে ওখান থেকে আমাদের বের হওয়া উচিত, কারণ এর মধ্যে আবার অনাকাঙ্ক্ষিতভাবে ঘটতেও পারে। যে আমরা আরেকটা ফোন নিয়ে আসি, আরেকজন ফোনে আছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, আমি দক্ষিণ ফলিয়া থেকে দিশা বলতেছি। দিশা বলছেন দক্ষিণ ফলিয়া থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। অনেক সময় তো আমার বাবারা তো সবসময় মাঠেই কাজ করে, ওই সময় তো আকাশ যখন মেঘলা হয়ে আসে আমরা বুঝতে পারি যে এই সময় বৃষ্টি হবে, কাজ যে হবে এটা আমরা কেমন বুঝবো? জি, আপনি কি কোনো সত্য আছে? জি, সঙ্গে থাকুন। হ্যাঁ, ধন্যবাদ আপু। আমরা মনে হয় একটু আগে বলেছি যে আমরা যখন মাঠে কাজ করব আমরা চেষ্টা করব যে বজ্রপাত মানে বৃষ্টি হলেই যে বজ্রপাত হবে এমন কোনো মানে না, বৃষ্টি হতে পারে, বৃষ্টি ছাড়াও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বললাম যে যখন আমাদের বজ্রপাত দুই একটা দেখতে পাচ্ছি যে আলো ঝলকানি হচ্ছে, এর 30 সেকেন্ডের মধ্যে যদি আমরা আওয়াজটা শুনতে পারি, আমাকে লক্ষ্য করতে হবে আলোক ঝলকানি এবং 30 সেকেন্ডের মধ্যে ওই আওয়াজটা আসতেছে। অন্য সময় 2-3টা আওয়াজ একসাথে আসতে পারে, কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে যে বড় আলো ঝলকানি একটা হলো, এর 30 সেকেন্ড পরে ওই পরিমাণে আওয়াজটা হলো যে 30 সেকেন্ডের মধ্যে, তাহলে অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে এখন একটু নিরাপদ দূরত্ব সন্ধান করার এবং সেখানে যাওয়ার আর কি, যত দ্রুত পারা যায়। আর এই বজ্রপাতের তো আসলে কোনো পূর্বাভাসটা কোনো এরকম পূর্বাভাস আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে সাধারণত পূর্বাভাস দিয়ে থাকে যে হালকা ভারী থেকে মাঝারি বজ্রপাত হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে। এবং এখন তো আমাদের গুগল টুগল এবং বিভিন্ন যে সফটওয়্যার গুলো আছে, অনেক সফটওয়্যার, ওয়েদারের অনেক সফটওয়্যার আছে, আগে থেকে আমরা বুঝতে পারি যে লাইটেনিং স্ট্রাইক হতে পারে, এরকম একটা প্রেডিকশন থাকে। জি, শ্রোতা বন্ধুরা, আপনি সরাসরি অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন রেডিও সারাবেলা 98.8 FM থেকে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের সহযোগিতায়।
প্রিয় শ্রোতা, মনে রাখবেন অনুষ্ঠানের শেষে আমরা জানিয়ে দেব আজকের সেরা প্রশ্নকর্তার নাম। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন হ্যালো রেড ক্রিসেন্ট। আমরা শুনছি আপনাকে। একটা ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, কে বলছেন? জি, আমি মারুফা তিশা বলছি, হাসপাতাল বালুয়া থেকে। হাসপাতাল বালুয়া থেকে মারুফা তিশা। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আজকে অতিথি মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে বজ্রপাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কোনটা, মানে কোনটা হচ্ছে করণীয় বিষয় আমি জানতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানে করণীয় বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন। জি মারুফা, আপনি সঙ্গে থাকুন, আমরা অবশ্যই শুনতে পাবেন। ধন্যবাদ আপু আপনাকে প্রশ্নটি করার জন্য। এখানে করণীয় বিষয় বলতে আমাদের তো অনেক রকম করণীয়, অনেক স্টেক হোল্ডারের অনেক রকম বিষয় থাকতে পারে। আমি যদি মনে করি যে আমাদের পার্সোনাল করণীয়, এখন এই করণীয়টা নির্ধারণ হবে যে আমি সে সময় কোন জায়গায় অবস্থান করতেছি। আমি কি ঘরের ভিতরে যদি থাকি তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে ঘরের যেই ইলেকট্রিক সামগ্রীগুলো আছে সেগুলোকে কি করে আমার ডিসকানেক্ট করা যায় ইনস্ট্যান্ট, সেগুলোকে ডিসকানেক্ট করা, বা ইলেকট্রিক ওয়্যার যদি বাইরে বের হয়ে থাকে বা এগুলোকে একটু সেফ গার্ড দেওয়া আর কি। আবার যদি আমি দেখা গেছে যে আমার দরজা জানলাগুলো খোলা আছে, আমি ইনস্ট্যান্ট চেষ্টা করব যে সেগুলো একটু বন্ধ করে দেওয়া এবং আমাকে দরজা জানলার পাশে অবস্থান না করা আর কি। যে আমি যদি সেই সময় যদি দরজা জানলার পাশে অবস্থান করে আমি আক্রান্ত হয়ে যেতে পারি, সেখান থেকে একটু সেফ দূরত্বে, মানে বাসা বাড়ি হলেই যে নিরাপদ এমন কোনো বিষয় না। দেখা গেছে পাশে পড়লেও কিন্তু ওর একটা প্রবাহ থাকে, এই প্রবাহের ফলে আমিও কিন্তু আক্রান্ত হতে, মানে একটা শক লাগতে পারে। এই শকটাও কিন্তু ভয়াবহ হয়। এবং বজ্রপাত যে একবারে কাছে পড়ে, এটা কিন্তু প্রায় এমনও দেখা গেছে যে কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার এরিয়া পর্যন্ত কিন্তু শকটা লাগতে পারে। এটা ইন্টেন্সিটি যদি সেরকম ভয়াবহ হয় তো সেটাও লাগতে পারে। তো এই ক্ষেত্রে যদি আমি এগুলো একেবারে ক্লোজ করে দেই, দেখা গেছে অনেকটাই শক অ্যাবজর্ব হয়ে যাবে এবং ওখান থেকে আমি হয়তো রেহাই পাবো। ইন দ্য মিন টাইম আমি যদি বলি, এখানে আরেকটা বিষয় আমার মনে হয় আসা উচিত। বাইরের বিষয়টা বললাম, বাইরে থাকার পরেও কিন্তু অনেকে আমাদের এখানে মাঝি মোল্লারা আছে যারা নৌকায় থাকে, এবং আমার গাইবান্ধার কিন্তু অনেক লোকজন নৌকায় ভ্রমণ করে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের একটা করণীয় থাকতে পারে যে আমার যখন আমি নৌকায় থাকতেছি, আমি বললাম যে নদীটা একদম পুরো একটা বড় সারফেস, এবং এই নৌকাটাই তখন দেখা যাবে একটা উপযুক্ত মাধ্যম। এক নৌকায় আছি, এইটাই সবচেয়ে উঁচু, ওই সার্ফেসের মধ্যে সবচেয়ে উঁচু স্থান নৌকা। তো বজ্রপাত কিন্তু ওখানেই হওয়ার সম্ভাবনাটা বেশি, মানে উঁচু জায়গা দেখলেই ও ইনস্ট্যান্ট ওখানেই গ্রাউন্ডিং হওয়ার চেষ্টা করবে। তো যখন আমি নৌকায় থাকবো, তো এক্ষেত্রে আমার সবচেয়ে সতর্কতা হলো যে পানি যেহেতু একটা পরিবাহী মাধ্যম, আমি ওই সময় নৌকার বৈঠা টৈঠা ফেলে, মানে পানি কন্টাক্ট থেকে যতদূর পারি আমি চেষ্টা করব যে না ইয়ে করে, পানি কন্টাক্টে না থাকার। 2 নাম্বার চেষ্টা করতে হবে, ওখানে নৌকা হয়তো অনেকটা শ্যালো মেশিন টেশিন বা এগুলো কিন্তু অনেকটা থাকে, হ্যাঁ, এগুলো কিন্তু পরিবাহী একটা মাধ্যম। এটাও একটু স্পর্শ করা থেকে আমাকে বিরত থাকা। আর পাশাপাশি যদি নৌকায় টপর বা অন্য কিছু ব্যবস্থা থাকে, ওখানে আঁটো হয় আমরা সব বসা। অনেক সময় ছই থাকে নৌকা, হ্যাঁ, ছইয়ের ভিতরে বা ছই না থাকলেও আমি আঁটো হয় একদম বসে একদম থাকা। আমরা আরেকটি ফোন নিয়ে আসি, আরেকজন আমাদের সঙ্গে আছেন। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন? হরিরামপুর থেকে রুমানা বলছিলাম। আমার একটা প্রশ্ন আছে যে বজ্রপাতে কেন মানুষ মৃত্যুতে পরিণত হয়, এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। আমরা আরেকবার যদি বলেন প্রশ্নটি। বজ্রপাতের কারণে কেন মানুষ মৃত্যুতে পরিণত হয়, এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। আচ্ছা, বজ্রপাতে মানুষ কেন আসলে মৃত্যু মুখে পতিত হয় আর এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় তো আমরা অনেকটাই বলেছি। আমরা তো অনেকগুলোই উপায় বললাম। বজ্রপাতে মৃত্যু হয় মানে এটা বলতে পারি না। আমি যদি পত্রিকায় দেখি যে সাধারণত বেশি আক্রান্ত হয় আর কি, মৃত আক্রান্ত হয়, মৃত হয়, হ্যাঁ, খোলা স্থানে যারা যায় তারা আক্রান্ত হয়, এবং আক্রান্ত হলে তার মৃত্যুর সংখ্যাটা একটা ভয়াবহ বিষয়। তো এই ক্ষেত্রে ওই যে চেষ্টা করতে হবে যে বজ্রপাত যে জায়গায় হচ্ছে আর কি সেখান থেকে সেফ ডিস্টেন্সে থাকা। সর্বপ্রথম হলো সেফ। যেহেতু এটি বজ্রপাত মানে একটা বিদ্যুতের একটা প্রাকৃতিক কারণ, আমরা যে একেবারে যে ইয়ে করতে পারবো সেটাও না, তারও কিছু উপায় আছে। আরেকটা ফোন আছে, এটা ধরে আমরা কন্টিনিউ আসি। জি, হ্যালো, কে আছেন? হ্যাঁ, আমি আবারও বাবুল নজরুল বলছিলাম। নজরুল ভাই বলুন। হ্যাঁ দাদা, অনুষ্ঠানটা খুবই ভালো লাগতেছে। আমি এটাও সারা বেলাকে অন্তর থেকে শুভেচ্ছা জানাতেছি। অনেক লোকের সুবিধা হচ্ছে অনুষ্ঠানটা শুনিয়ে। কিন্তু আমার একটা লাস্ট প্রশ্ন, এই যে দেওয়ার ডাকটা যে হয়
ডাকে কোনো ক্ষতি করে নাকি? মানে যে শব্দটা হয়, আমি তো ঘরের ভিতর থাকি, বজ্রপাতের যে শব্দটা হয় আমার কানে আসে, জি জি, কানে আসার সঙ্গে কোনো ক্ষতি হবে নাকি? আর ছেলে মেয়েরও কোনো ক্ষতি হবে নাকি? জি, যদি ভালো ক্ষতি একটা- হয় ওটাতে বাঁচার উপায় কি? জি জি, নজরুল ভাই সঙ্গে থাকবেন, সুন্দর প্রশ্ন করেছেন হ্যাঁ, অবশ্যই। অনেক সুন্দর প্রশ্ন করেছেন নজরুল ভাই। আমার যেটা জানি আর কি, আমাদের সাধারণত বজ্রপাত হলে একটা ভয়াবহ আওয়াজ হয় আর কি। তো এই আওয়াজের মাত্রাটা অনেক প্রায় এটা আমাদের শ্রবণ শক্তির যে ডেসিবল আর কি বলা চলে, যে 105 ডেসিবল যদি শ্রবণ শক্তির উপরে কোনো আওয়াজ আমাদের কানে চলে আসে তখন কিন্তু আমরা বধির হয়ে যেতে পারি। মানে বধির হওয়ার জন্য 105 ডেসিবল বা তার উপরে কোনো পরিমাণে যদি শব্দ আমাদের পাশে বাজানো হয় তো আমরা বধির হয়ে যেতে পারি। তো আমি নজরুল ভাইয়ের জন্য বলতে পারি সাধারণত রেকর্ডেড মনে হয় 250, আমার এক্সাক্ট মনে নেই, এরকম 275 ডেসিবলের উপরেও কিন্তু আওয়াজ রেকর্ডেড করা হয়েছে বজ্রপাতের। এটা অনেকটাই নির্ভর করবে যে বজ্রপাতের আপনার ইন্টেন্সিটির উপরে এবং কোন জায়গায় পতিত হচ্ছে। যদি একদম কাছে পতিত হয় তখন কিন্তু শব্দের মাত্রাটা বেশি, এবং সেটা যদি অবশ্যই আমাদের যে গ্রহণযোগ্য লিমিট 105 ডেসিবলের উপরে হয়ে গেলে আমরা কিন্তু বধির হয়ে যেতে পারি। সেক্ষেত্রে সতর্কতা হলো যে অবশ্যই একটু সেফ থাকা, এবং ঘরে দরজা জানলা বন্ধ রাখলে আমরা যদি ঘরে থাকি আর কি সেই মুহূর্তে অনেকটাই নিরাপদ থাকি। দেখা গেছে যে দরজা জানলাই অনেকটা আটকে যায় এই শব্দের ইয়েটা, ইন্টেন্সিটিটা। তো আমরা বলতে পারি যে হ্যাঁ অবশ্যই হতে পারে এখানে এটা আমরা জানি যে উচ্চ শব্দ দূষণ হলে তো আমরা এমনিতেই জানি যে, এবং এই যে 105 ডেসিবলের চেয়ে অনেক বেশি ডেসিবল এখানে আমাদের বজ্রপাতের সময় হয়। আমরা আরেকটি ফোন নিয়ে আসি, আরেকজন শ্রোতা আমাদের সাথে আছে। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি, বলুন। আমি লোহাচড়া ব্রিজ থেকে বলতেছি ভাইয়া, মৌসুমী। মৌসুমী লোহাচড়া ব্রিজ থেকে, জি বলুন। হ্যাঁ, আসলে বজ্রপাতের সময় তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে থাকি, অনেক সময় বাচ্চারা দেখা যায় বিছানার উপর থাকে না, নিচে নামে, এতে বাচ্চাদের কোনো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ। হ্যাঁ, বাচ্চারা তো খেলাধুলা করবেই। আপনি যদি বাসা আপনার নিরাপদ থাকে, মানে আমি বলতে চাচ্ছি যদি কনক্রিটের বাসা হয় তাহলে কিন্তু সমস্যা হবে না আশা করা যায়। বিশেষ করে যদি আপনার বাসা একতলা দোতলার উপরে তাহলে তো আরো সমস্যা হবে না। আর যদি আপনার টিনের বাসা হয় বা মাটি থাকে বা মাটিটা সিক্ত থাকে, ভিজা থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপু ওই বজ্রপাতের সময় একটু বিছানার উপরে যাতে ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ, না আমরা যেহেতু বলছি যে মাটি একটা মাটি যদি সিক্ত থাকে, ভেজা থাকে, তো সেই ক্ষেত্রে একটা শক লাগতে পারে। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা যদি একটু বলি, যেমনটি আপনি এর আগে তো আমরা বললাম অনেকগুলো কথাই এসেছে, জড়িয়ে যে প্রশ্ন ছিল শ্রোতারা সবাই সেই প্রশ্নগুলোই করেছেন। ইলেকট্রনিক্স ডিভাইসের কথাও আমরা শুনলাম, সেটাও একটু রাখা দরকার। তারপরে হচ্ছে যে বড় বড় গাছের নিচে আমরা অবস্থান কেন করব না, হ্যাঁ হ্যাঁ সেটাও আমরা বললাম। তারপরে যদি আমরা আরেকটু বলি, তবে আরেকজন আমাদের সঙ্গে আছেন, ফোন নেই আসে। হ্যালো, কে বলছেন? হ্যালো ভাই, আমি প্রিয়া বলতেছি। আরেকটা প্রশ্ন ছিল আমার। জি বলুন। ভাইয়া, ভূপৃষ্ঠ থেকে যে আকাশে বজ্রপাত হয় সেটা আমাদের এখানে আসতে কতটা সময় নেয়? বজ্রপাত মানে আকাশ থেকে যদি নিচে নামতে, জি সঙ্গে থাকুন, প্রশ্নটি শুনতে থাকুন আপনি। ধন্যবাদ আপু। এটা একদম সহজ বিষয়, যেহেতু এটা বিদ্যুৎ, একদম বিদ্যুতের গতিতে আসে। আমরা বেশিক্ষণ লাগে না, যেমন আমরা যেমনটি বলছিলাম যে মানে আলোর ঝলকানি 30 সেকেন্ডের মধ্যেই শব্দ আসে। জি জি জি, এবং শব্দটা আসতে পারে, কিন্তু উনি বললো যে বজ্রপাতটা যেখানে মেঘে মেঘে সংঘর্ষ হওয়ার পর গ্রাউন্ডিং হতে কত সময় লাগে। একদম সরাসরি উত্তর যে আলোটা তার প্রথমে আসে, আলোটার সঙ্গে মানে একদম কাছাকাছি পরেই কিন্তু বিদ্যুৎটা আসে, শব্দটা তারপরে হয়। হ্যাঁ, শব্দটা তারপরে হয়, কারণ আলোর গতি বেশি, তারপরে হলো শব্দের গতি, তারপরে হলো বিদ্যুতের গতি। তো আমাদের এই তিনটার মধ্যে সবচেয়ে আগে আলোটা আসে, তারপরে বিদ্যুতেরটা আসে, তারপরে শব্দটা আসে। তারপরে আমাদের শব্দের গতিতে চলে আসে, মানে এটা আমরা মুহূর্তেই, মানে জাস্ট সংঘর্ষ হওয়ার পরেই আমাদের এই মুহূর্তেই চলে আসে। জি, তো আমরা যেটি বলছিলাম যে বড় বড় গাছের নিচে অবস্থান না করা, আমরা যদি এটা সম্পর্কে একটু জানি। হ্যাঁ, বড় গাছ যদি বলি যে আমরা উঁচু জায়গা, আমি আগেই বললাম যে উঁচু জায়গায় সাধারণত বজ্রপাত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো গাছ যখন উঁচু হয়ে থাকে তো ওই জায়গায় কিন্তু পড়ার সম্ভাবনা থাকে। এই জন্যই আমরা বলি যে বড় বড় গাছের নিচে অবস্থান না করা। তাহলে আমাদের এটাই বলতে হচ্ছে যে বড় বড় গাছের নিচে ওই সময় ফোন আমাদেরকে না থাকে। একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা আমি জুই বলছি। জয়ী বলছেন? জি, আপনার প্রশ্নটি করুন। দাদা আমার প্রশ্ন হচ্ছে যে বজ্রপাতের যে শব্দটা হয় তাতে তো শ্রবণ শক্তির কথা আমি শুনলাম, কিন্তু যে আলোকটা হয়, যে ঝলকানিটা দেয়, এতে কি চোখের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, যদি আপনি খুব কাছে থাকেন তাহলে তো অবশ্যই একটা ইফেক্ট আসতে পারে। তো একেবারে যে চোখে যে অন্ধত্ব হবে এরকম সম্ভাবনা খুব কম, কারণ এটাও সেরকম আলো তৈরি করে না। যদি একদম কাছাকাছি থাকে হয়তো বা আগুন লেগে যেতে পারে বা চোখে ইফেক্ট পড়তে পারে। আমরা সাধারণত এই যে ইফেক্টটা বলি, আমরা ঝালাইয়ের দোকানে যাই না, আমাদের ঝালাইয়ের দোকানেও কিন্তু একটা আলোর ঝলকানি তৈরি হয়, এটাও কিন্তু বজ্রপাতের মতোই একটা জিনিস। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের একটা ক্ষতি হয়, কিন্তু পার্মানেন্ট ক্ষতিটা কম হয় আর কি। জি, তাহলে আমরা যেটি শুনছিলাম যে বড় বড় গাছের নিচে যাওয়া আমাদের বিরত থাকতে হবে সেখানে। কিন্তু অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কেউ রাস্তা দিয়ে যাচ্ছেন, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তখন তিনি ওই গাছের নিচেই অবস্থান নেন বা বৃষ্টি হলে তো ইস্যুটাই করেন। এটা তাহলে আমাদের নিরাপদ না, এটা একদমই নিরাপদ না আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে ওই সময় আমাদেরকে একটা কংক্রিটের বা কোনো ইয়ে দেখে সেখানে অবস্থান নিতে হবে, একটা পার্মানেন্ট জায়গা দেখে যেখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনা কম সেখানে নেওয়া উচিত। জি, আর শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্ত। তবে শেষ করার আগে যদি একটা ফোন নেই, একজন ফোন দিচ্ছে আমাদেরকে। হ্যালো, কে বলছেন? ভাই আমি আরেকবার একটু বলবেন। শিরা। শিরা, কোথা থেকে বলছেন? কালীবাজার থেকে। কালীবাজার থেকে, জি বলুন। হ্যাঁ, সচরাচর যেটা হয়ে থাকে, মানে বৃষ্টি পড়ছে, বিচ্ছন্নের সময় বৃষ্টি পড়ছে, সময় আমাদের মা বাবা বলে যে মানে টিভি দেখা যাবে না, টিভিতে বিদ্যুৎ চমকাচ্ছে, এমন সময় টিভি দেখলে নাকি টিভির সমস্যা হবে। এমন হয়েছে অনেককে যে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, এমন সময় আমরা টিভি দেখছি, টিভি নষ্ট হয়ে গেছে বা টিভি ব্লাস্ট, এরকম কিছু একটা। আসলে কি বিদ্যুৎ চমকানোর সাথে টিভির কোনো সমস্যা, মানে কানেকশন রিলেশনশিপ কোনো আছে নাকি? যে আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ আপু। সাধারণত আমরা আগে যা দেখতাম আর কি, আমাদের কিন্তু আগে অ্যান্টিনা গুলো যেগুলো ছিল সেগুলা উপরে উঁচু করে একটা অ্যান্টিনা দেওয়া হতো, সেইখানে উঁচু হওয়ার কারণে ওখানে কিন্তু মানে বজ্রপাতটা পড়ার সম্ভাবনা একটা বেড়ে যেত এবং অনেক জায়গায় এটা হতো। তো সেই ক্ষেত্রে যদি এরকম উঁচু অ্যান্টেনা থাকে বা কিছু থাকে, তখন কিন্তু টিভি না দেখাটাই, মানে ওখানে ডিসকানেক্ট করাটাই সব থেকে শ্রেয়। সেই ক্ষেত্রে শুধু টিভির ক্ষতি হবে না, আপনার বাসাবাড়িরও ক্ষতি হতে পারে। বজ্রপাতটা যদি ওখানে পড়ে, বাসাবাড়ি তো আগুন লেগে যেতে পারে। আর যদি আমাদের বলি প্রচলিত সময়, এখন তো নেটওয়ার্কিং এর মাধ্যমে হচ্ছে, অনেক অনলাইনে ডিশ টিভি বা ইন্টারনেটের মাধ্যমে যাচ্ছে, বা এই নেটওয়ার্ক যদি ওই তারটা কোনোভাবে আক্রান্ত হয় তাহলে কিন্তু ভিতরে চলে আসতে পারে, আমার ইলেকট্রনিক যন্ত্রপাতিও নষ্ট হতে পারে, বাসা বাড়িতেও সমস্যা হতে পারে। তো সবচেয়ে শ্রেয় হলো যে ওই সময় ডিসকানেক্ট রাখাই মনে হয় ভালো। শ্রোতা বন্ধুরা, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠানে, বা এবারে জানিয়ে দেব আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তার নাম। আমরা অনেকক্ষণ ধরেই অনেক অনুষ্ঠানে অনেকগুলো ফোন পেয়েছি, অনেকেই প্রশ্ন করেছেন। এজন্য যারা আমাদেরকে ফোন করেছেন, শুনেছেন এবং আমাদের সঙ্গে থেকেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা হলেন আমরা পেয়েছি যে, যাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বাউল নজরুল। বাউল নজরুল ভাই আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। আর অভিনন্দন বাউল নজরুল ভাই, আপনি পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে একটি আকর্ষণীয় উপহার। আর প্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও সারাবেলা 98.8 FM এর ফেসবুক পেজে হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। আর এছাড়াও যদি লিখিতভাবে কেউ আমাদেরকে মতামত জানান, তাহলে আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে, রেডিও সারাবেলা 98.8 FM, এসকেস ইন, রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এখন উঠতে হবে। প্রিয় অতিথি মহোদয়, আপনাকে আবারও আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করছি পরবর্তী সময়েও আপনাকে আমরা পাবো ইনশাআল্লাহ। জি, শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের সহযোগিতায় রেডিও সারাবেলা 98.8 FM এর পরিবেশনায় হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠানটির
উপস্থাপনায় ছিলাম আমি কৃষ্ণ কমল, অনুষ্ঠান সহযোগিতায় ফরহাদ হাসান, হিরণ বর্মন, সাগরিকা, অনলাইন সম্পাদনায় রেজওয়ান সাগর, শ্রোতা ক্লাব সমন্বয় করেছেন জান্নাত জারা জয়ী। অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিল কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার শুনতে পাবেন আগামীকাল ঠিক বিকেল 4:05 শুনবেন আশা রাখি। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদেরকে আগে নিরাপদে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শুভ বিদায়।